খাকি 1 এবং খাকি 2। খাকি ইউনিভার্স যদি আমি ধরি নীরজ পান্ডের, তাহলে খাকি ইউনিভার্সের খাকি 1 আর খাকি 2 এর একমাত্র লিঙ্ক ম্যান ছিল শ্রদ্ধা দাসের চরিত্রটা, অর্থাৎ বিএসএনএল এর অফিসার শ্রদ্ধা দাস। যেখানে খাকি 1-এ আমরা দেখতে পেয়েছিলাম অমিত লোঢা, তিনি কিন্তু 2001 সালের আইপিএস হিসেবে তিনি বিহার পুলিশে জয়েন করছেন এবং 2005 সালে যখন বিহারের ভোট ইলেকশনের যখন পরিবর্তন চেঞ্জিং চলছে, যখন লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের মধ্যে ফাইট হচ্ছে এবং সেই ফাইটে নীতিশ কুমার জিতে আসছে এবং লালু প্রসাদের দল হেরে যাচ্ছে, সেই সময়ে গিয়ে 2005 সালে কাউন্ট করুন, 2005 সালে গিয়ে শ্রদ্ধা দাসের কাছে অমিত লোধা হেল্প চাইছে যে ফোন আমি কিভাবে ট্যাপ করব। সেখানে যখন খাকি 2 বেঙ্গল চ্যাপ্টারে যখন 2002 সালের গল্প আমার বলা হচ্ছে, সেখানে শ্রদ্ধা দাস 2002 সালে এসে ফোন ট্যাপিং এ হেল্প করছে, যেখানে খাকি 1-এ দেখানো হচ্ছিল 2005-06 সাল নাগাদ ফোন ট্যাপিং যে করা যায় এটাই জানতো না অমিত লোধা, এটাই জানতো না। পরে অমিত লোধা জানতে পারলো যে হ্যাঁ, ফোন ট্যাপিং করা যায় এবং তার জন্য বিএসএনএল এর সিস্টেম লাগে, তার জন্য প্রোটোকল লাগে। প্রোটোকল হিসেবে কি হয়, হায়ার অথরিটিকে জানাতে হয়, হায়ার অথরিটি যদি পারমিশন দেয় তাহলে হেডকোয়ার্টার থেকে পারমিশন নিয়ে তবে তাহলে বিএসএনএল এ যেতে হবে, বিএসএনএল তবে তোমাকে ফোন ট্যাপিং এর অর্ডার দেবে এবং সে তোমাকে অল টাইম হেল্প করবে কে কোথায় কাকে কিভাবে কানেক্ট করছে। এই করতে গিয়ে কিন্তু কারেন্ট হ্যাকারের চরিত্রটা সে কিন্তু অবিনাশ তিওয়ারিকে ট্র্যাক করতে পেরেছিল। ঠিক এখানেও সেম, খাকি 2-তেও সেম কিন্তু আমরা ফোন ট্যাপিং দেখলাম এবং ফোন ট্যাপিং কোথায় দেখানো হচ্ছে, 2002 সালে কলকাতার বিএসএনএল এ দেখানো হচ্ছে, যেখানে শ্রদ্ধা দাস, ওই যে বললাম একটাই চরিত্র ছিল খাকি ইউনিভার্সকে লিঙ্ক করার জন্য, সেটা হচ্ছে শ্রদ্ধা দাসের চরিত্রটা প্রচন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ আর কোনো ক্যারেক্টার কিন্তু খাকি ইউনিভার্সের মানে খাকি 1-এর আর কোনো ক্যারেক্টার খাকি 2-তে নিয়ে আসা হয়নি। তো এক্স্যাক্টলি প্রথম ভুল, যেটা আমার প্রথম সবচেয়ে বেশি চোখে লাগলো, কেননা 3 বছরের এদিক ওদিক, এদিকে 2002 সালের গল্প খাকি 2 বেঙ্গল চ্যাপ্টারে আপনি দেখাচ্ছেন, আর ওদিকে খাকি 1-এ কিন্তু আপনি গল্প 2001 সাল থেকে শুরু করে 2005-এর ভোটের পরে গিয়ে কিন্তু আপনি অবিনাশ তিওয়ারিকে 2006-এর 15ই আগস্ট কি এরকম সামথিং সময় আপনি কিন্তু ওদেরকে অ্যারেস্ট করাচ্ছেন এবং চ্যবনপ্রাশকেও আপনি অ্যারেস্ট করাচ্ছেন, এদের পুরো টিমটাকে অ্যারেস্ট করাচ্ছেন। তো এক্স্যাক্টলি এইটা গেল প্রথম আমার খুব চোখে লাগলো। দ্বিতীয় হচ্ছে ফার্স্ট সিনের প্রথম যে দৃশ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রথম দৃশ্যের পরের দৃশ্য যে ভুল কিডন্যাপিং, এই ভুল কিডন্যাপিং যখন করতে যাচ্ছে 2002 সালে, তখন ফুটপাতের রং নীল সাদা হচ্ছে। এটা আপনার ডিরেক্টর টিম, এটা আপনার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের টিম, এটা আপনার যে আর্ট ডিরেক্টরের টিম, এরা কেন চোখে রাখলো না? নীরজ পান্ডে মানে কি? নীরজ পান্ডে মানে ওয়েডনেসডে, নীরজ পান্ডে মানে স্পেশাল 26, নীরজ পান্ডে মানে এমএস ধোনি, নীরজ পান্ডে মানে বেবি, নীরজ পান্ডে মানে নাম শাবানা। নীরজ পান্ডের যদি আমি মানে ইউনিভার্সে আসি, মানে ওয়েব সিরিজে আসি, তাহলে স্পেশাল অপস, যেখানে স্পাই থ্রিলারের শেষ কথা আপনি ছিলেন এবং আপনাকে কোথাও কাটে টক্কর দিতে রাজকে তুলে আনা হলো। সেখানে যখন অ্যামাজনে রাজান ডিকে ফ্যামিলি ম্যান নিয়ে এলো, তখন তাড়াতাড়ি আপনাকে দিয়ে আপনি যখন স্পেশাল অপস নিয়ে এলেন কে মেননকে নিয়ে, তখন খুব পারফেকশনিস্টের সাথে আপনি কাজগুলো কুপড়ে গেছেন। আপনি যেখানে পার্লামেন্টের ভেতরে ফায়ারিং দেখাচ্ছেন, সেখানে আপনি কলকাতার বুকে দাঁড়িয়ে আপনার এতগুলো বড় বড় ভুল করে বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে PS2 বাস কি সেই সময় ছিল নীল সাদার বাস? আমার তো মনে পড়ছে না 2002 সালে নীল সাদা বাস আমরা কলকাতার বুকে দেখিনি। কলকাতার বুকে 2002 সালে হলুদ ট্যাক্সি এত অ্যাভেলেবেল ছিল না, কারণ হলুদ কালো ট্যাক্সিও ছিল। হলুদ কালো ট্যাক্সির সেই জায়গাগুলো এখানে দেখানো হয়। তো অনেক কিছু খুঁটিনাটি ডিটেলিং, কেননা নীরজ পান্ডের কম্পিটিশন এই মুহূর্তে রাজ অ্যান্ড ডিকের সাথে চলছে, যেখানে রাজ অ্যান্ড ডিকের টিম এই লেভেলের খুঁটিনাটি বিষয়গুলোকে গুরুত্ব দেয়, নজর দেয় এবং পারফেক্ট ভাবে নিয়ে চলে। সেখানে দাঁড়িয়ে নীরজ পান্ডে স্যারের টিম কি করে কলকাতার বুকে দাঁড়িয়ে এই ভুলগুলো করলো। প্লাস যখন জিদ্দা যে অ্যাকশন সিকোয়েন্স করছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে চায়না যখন
চায়না যখন বাঘাকে নিয়ে পালালো তখন কিন্তু সাঁতরাগাছিতে পালাচ্ছে। এবার চায়নাকে যখন ট্রেস করতে যাচ্ছে সাঁতরাগাছি আর জামুরিয়ার মধ্যে না জামালিয়ার মধ্যে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওর মধ্যে কোথাও একটা কোনো একটা ফ্যাক্টরির ভেতরে ও রয়েছে। তো ওকে যখন ট্রেস করার জন্য প্ল্যান করে আমরা যখন যাচ্ছি, তখন সাঁতরাগাছি থেকে একটা লোককে দৌড় করাতে 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 প্রিন্সেপ ঘাটের লাইনে, মানে ওই যে ওই রুটটা, প্রিন্সেপ ঘাটের যে রুটটা, শোভাবাজার বাজার যে যে ঘাটের যে রুটটা, ওইখানে আপনি কি করে আনলেন? যে পেছন দিয়ে ট্রেন যাচ্ছে, ওই লাইনটা তো বাঙালির প্রতিদিনকার, মানে চক্র রেলের লাইন, ওই লাইনটা তো বাঙালির প্রতিদিনকার পরিচিত জায়গা। তো সিনেমেটিক লিবার্টির তো একটা লিমিট আছে, সিনেমেটিক লিবার্টি আনতে আনতে কোথায় নিয়ে চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, সাঁতরাগাছিতে আপনি হাওড়া ডিভিশনের ট্রেন দেখাতে পারেন, কিন্তু হাওড়া ডিভিশনের ওই রকম রুট নেই যে রুটটা চক্র রেলের রুট। যে রুটটা আমরা জানি গঙ্গার পাশ দিয়ে চক্র রেলের যে রুটটা যায়, সেটা এখন নর্মাল একটা কানেক্টিং রুট হয়ে গেছে, এমনি নর্মাল লোকাল ট্রেনের রুট হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সেইখান দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার ডিরেক্টোরিয়াল টিম সেখানে গিয়ে অ্যাকশন করছে এবং পেছন দিয়ে ট্রেন যাচ্ছে। ট্রেনের যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো বর্তমান লোকাল ট্রেনের অ্যাড। কি করে নীরজ পান্ডে স্যার আপনার কি করে এই ভুলটা হয় যে আপনি বিদেশের বুকে দাঁড়িয়ে গিয়ে পারফেকশনিস্টের কাজ করেন? আপনি যখন ইরাকে গিয়ে শ্যুট করেন, আপনি যখন প্যালেস্টাইনে গিয়ে শ্যুট করেন, আপনি যখন স্পেনে গিয়ে শ্যুট করেন, আপনি যখন বিদেশের মাটিতে শ্যুট করেন, তখন আপনি ডিটেলিং, তখন আপনি পারফেকশনের কাজ করে যাচ্ছেন। আর আপনি খাস কলকাতার বুকে দাঁড়িয়ে অন্যদের ওপর ব্যাপারটাকে ছেড়ে দিয়ে এত খুঁটিনাটি ভুলগুলো হলো, কেননা ক্রিয়েশনে তো আপনার নামটা আসছে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে ক্রিয়েশনে নীরজ পান্ডে স্যারের নাম আসছে এবং সেই নামে এই ডিটেলিংগুলো ভুল হচ্ছে। তারপর যতবার ড্রোন শট নেওয়া হয়েছে, দূর থেকে কিন্তু দেখাই যাচ্ছে কলকাতা নীল সাদা। প্লাস যেখানে রঞ্জিতের বাড়ি যেখানে যেখানে রঞ্জিতকে ক্লোজে ধরা হচ্ছে, যেখানে রঞ্জিতের টিমের ছেলেদেরকে আলাদা করে অর্জুন মিত্র মারলো থানায় ডেকে এবং ইয়ের ছেলেদেরকে ছেড়ে দিল, সাগরের ছেলেদেরকে ছেড়ে দিল, সেই সময় যখন রঞ্জিতকে আপনি ক্লোজে নিচ্ছেন, তখন পেছনে রঞ্জিতের পেছনে জলজল করছে বোর্ডে এসআরএমবি টিএমটি বারের অ্যাড, এবং সেখানে রীতিমতো কপিল দেব, MS ধোনি সবাই হাসছে। 2002 সালে কোথায় ছিল এগুলো? 2002 সালে তো MS ধোনি ক্রিকেট টিমে চান্সই পায়নি। তো এই ছোট ছোট ডিটেলিংগুলো আপনাদের এডিট টেবিলেও কি করে মিস হয়ে গেল স্যার? কেননা নামটা আপনার নীরজ পান্ডে, বাদ বাকি অ্যাক্টিং পারফরমেন্স এটা দেখালো যে কলকাতার বুকে আমাদের ন্যাশনাল লেভেলের অভিনেতারা রয়েছে। সুভাষিস দা একটা সুযোগ পেয়েছিল, সেই সুভাষিস দা এই লেভেলের একটা পারফেক্ট কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেল। সুভাষিস দা অসাধারণ পারফরমেন্স দিয়েছে। সুভাষিস দা মানে সুভাষিস দার চরিত্রটা অনেকটা জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের মেলকরণের একটা চরিত্র তৈরি করা হয়েছে, কিন্তু অদ্ভুত লাগলো যে মুখ্যমন্ত্রীদেরকে থাপ্পড় খেতে হয়, এটা অত্যধিক একটা মারাত্মক লেগেছে আমার। যে হ্যাঁ, শরিক দলের একটা ব্যাপার থাকে, শরিক দল, বামফ্রন্টের একটা শরিক দলের ব্যাপার ছিল, বা অন্যান্য যে কোনো পার্টিরই একটা শরিক দলের ব্যাপার ছিল, কিন্তু আপনি যে সময়কার গল্প বলছেন সেই সময় একটা বাচ্চা বাচ্চা বাঙালিও জানে যে কারা সরকারে ছিলেন, এবং আপনি সেখানে নামের মধ্যে মানে সেখানে ওয়েব সিরিজের নামের মধ্যেই লেখা রয়েছে যে কোন দল, মানে তাদের মুখপাত্রের নাম, মানে তাদের সংবাদপত্রের নাম কি। তো এক্স্যাক্টলি এখানে দাঁড়িয়ে আর কোনো ব্যাপারই লুকোচুরির ব্যাপার নেই যে এটা এই দলের নয়, এটা ওই দলের নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে ওয়েব সিরিজের যে ভেতরের যে গল্প, সেই ভেতরের মধ্যে খুঁটিনাটি ডিটেলিংয়ের এই ভুলগুলো তো চোখে পড়লই। প্লাস তার সাথে সাথে যদি আমি বলি, জিদ্দা বা বুম্বাদা এখানে কিন্তু নর্মাল চরিত্রই প্লে করেছে, কারণ এটা নর্মালি চরিত্রই। আজকে জিদ্দার অভিনয় নিয়ে যারা বাহবা দিচ্ছে, আজকে খাকি 2 নিয়ে যারা বলছে ফাটিয়ে দিয়েছে, আরে ভাই জিদ্দা এই ধরনেরই ছবি করে, এবং জিদ্দার এই ছবিগুলো প্রত্যেকটা ছবিতেই জিদ্দা এরকম স্টাইল স্টেটমেন্টভাবে এতটাই খাটে এবং এতটাই সুন্দরভাবে প্রেজেন্ট করে। আপনারা যদি সেই সিনেমাগুলো দেখতে না যান, তাহলে তো আপনারা জিদ্দাকে দেখে দেবেন যে জিদ্দা কপি করছে। আর এটা কপি করার থেকেও বড় কথা হচ্ছে জিদ্দার অ্যাকশন প্রেজেন্ট। এখানেও তো যদি আমি বলি, তাহলে গুন্ডের মতন দুই বন্ধুর মধ্যে ভাঙন ধরানো হলো। গুন্ডেতে ইরফান খান প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রটাকে নিয়ে এসে ভাঙন ধরিয়েছিল, এখানে আর রঞ্জিতের মধ্যে ভাঙন ধরানো হলো পলিটিক্যালি, প্ল্যানফুলি। তো এক্স্যাক্টলি তাহলে আমি বলতে পারি এখানে গুন্ডের থেকে কপি করা হয়েছে খাকি, এমনটা তো নয়।
তো আলটিমেটলি সেই গুন্ডেতে বিক্রম বালার যেরকম প্ল্যানিং ছিল, বিক্রমের বুদ্ধি আর বালার বুদ্ধি আর বিক্রমের, ভুলে যাচ্ছি আমি নাম অ্যাকচুয়ালি, তো এক্স্যাক্টলি ওখানে বিক্রম বালা যেরকম ছিল তেমন এখানে কিন্তু রঞ্জিত আর সাগর। তো এক্স্যাক্টলি ওখানেও ইরফান খান যা করেছিল এখানেও জিদ্দা অর্জুন মিত্র তাই করলো। তো ওখানে জাস্ট একটা 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 হানি ট্র্যাপ নিয়ে এসেছিল প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রটাকে, এখানে কোনো হানি ট্র্যাপ আনা হয়নি। তবে এখানে সবচেয়ে বেশি ভালো লাগলো যে অক্ষরা সিং যে ক্যারেক্টারটা করলো বা চিত্রাঙ্গদা যে ক্যারেক্টারটা করলো, দুর্ধর্ষ। কিন্তু আমার মতে কোথাও বলে চিত্রাঙ্গদা দেবীর জায়গায় আমাদের ঋতুদিকে দিয়ে এই কাস্টিংটা করানো যেতে পারতো এবং আরো পারফেক্টলি কাস্টিংটা করানো যেতে পারতো। এবং অক্ষরা সিং যে অভিনয়টা করেছে সেটাও আমাদের মিমিকে দিয়ে এই চরিত্রটা করানো যেতে পারতো, কারণ মিমি চক্রবর্তীও রক্তবীজে ফাটিয়ে অভিনয় করে দিয়েছে এবং রক্তবীজ আপনারা যারা দেখেছেন বা রক্তবীজ 2-তে তিনি আরও পারফেক্ট অভিনয় করতে যাচ্ছেন, তো মিমিকে দিয়েও ইজিলি কাজটা করানো যেতে পারতো। তো টোটালি বাংলার শিল্পীরা কিন্তু এখানে সুযোগটা পেত, কিন্তু এটা কেন জানি না মিমি চক্রবর্তী এবং ঋতুদিকে কেন নেওয়া হলো না এই দুটো চরিত্রে আমি জানি না। তো এটা একটা অদ্ভুত লাগলো। কিন্তু ভাই পুরো সিরিজটাকে যদি বলা হয় স্টোল করা, চুরি করা, তাহলে পুরো সিরিজ চুরি করে নিয়ে চলে গেল ঋত্বিক আর আফজল, অর্থাৎ রঞ্জিত আর আমাদের এই যে সাগর ক্যারেক্টার, সাগর আর রঞ্জিত এই সিরিজের পুরো প্রাণ। ঠিক যেরকম ফ্যামিলি ম্যান 1-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঈশা চরিত্রটাকে, ঠিক ফ্যামিলি ম্যান 2-এর ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম সামান্থার চরিত্রটাকে, ঠিক আমরা মির্জাপুরের ক্ষেত্রে যেমন মুন্না ভাইয়ার চরিত্রটাকে পেয়েছিলাম। তো এক্স্যাক্টলি ঠিক সেরকম রঞ্জিত আর সাগর, কোথাও রঞ্জিত যেন লাস্টে ক্লাইম্যাক্স অবধি গল্পটাকে এমন টানভাবে নিয়ে গেল যে ভাবা যায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার যে একজন মন্ত্রী তিনি মর্নিং ওয়াকে যাচ্ছেন, তার Z+ ক্যাটাগরি নেই, Y+ ক্যাটাগরি নেই। আমি মানছি বামফ্রন্টের লিডাররা খুব ডাকাবুকো ছিল, তারা অতটা সিকিউরিটি দিয়ে চলতো না, তখনও মাওবাদীদের উত্থান হয়নি 2002 সালে, ফলে একেবারে ফ্রি এরিয়া ছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তবুও Z+ সিকিউরিটি বা G+ ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে তো যাবে। যদিও 2002 সালের গল্প আপনি বলছেন, 2006 সালে রং দে বাসন্তীতে দেখিয়ে দিয়েছিল যে ইউনিয়ন মিনিস্টার তিনিও মর্নিং ওয়াকে সকালবেলা বেরিয়েছেন এবং তাকেও ফায়ার করে দেওয়া হচ্ছে। তাহলে আমি যদি বলতে পারি তো এটাও মানে কপি করা হয়েছে রং দে বাসন্তী থেকে। তো এক্স্যাক্টলি কপি অনুপ্রাণিত ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্টের একটা ব্যাপার চলে আসে যে স্ক্রিন প্লেটা কি হচ্ছে না হচ্ছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে নীরজ পান্ডেজির কাছ থেকে আরও ভালো কাজ এক্সপেক্ট করি আমি। আমার কোথাও মনে হয় জিদ্দা বুম্বাতা ফাটিয়ে দিয়েছে, অসাধারণ কাজ করেছে। শাশ্বততাকে দেখলে এবার হয়তো আমি ভয় পাবো, কারণ অপুদা তো এতদিন মিষ্টি চরিত্র করেছে, কিন্তু এত ভয়ঙ্কর চরিত্র পারফর্ম করেছে যেটা কালকি 2898 এডিতেও কিন্তু এতটা ভয়ঙ্করতার সাথে অভিনয় করেনি। মানে এখানে কোনো মিষ্টত্বই ছিল না। তো স্বল্প পরিসরে পরমব্রত চট্টোপাধ্যায় ফাটিয়ে দিয়েছে বিনোদ মেহতার চরিত্রে, যেটা আমি ভেবেছিলাম যে নীরজ পান্ডের যিনি ডিটেলিংয়ে যেতে মাস্টার, তিনি অন্তত যে অরিজিনাল যেভাবে মার্ডার করা হয়েছিল মেহতা স্যারকে, সেই মার্ডারটা সেরকমভাবেই দেখাবেন, কিন্তু উনি খুব হালকার ওপর দিয়ে জিপিওর সামনে মার্ডারটা দেখিয়ে দিলেন। তো এক্স্যাক্টলি আমি আরও কিছু অ্যাকচুয়ালি হয় না যে যার ওপর ডিম্যান্ড থাকে তার ওপর অত্যধিক ডিম্যান্ড বেড়ে যায়। তো আমার অ্যাকচুয়ালি নীরজ পান্ডে স্যারের ওপর ডিম্যান্ডটা অনেকটা বেশি বেড়ে গেছিলো। তো আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে আমার। তো এক্স্যাক্টলি এইরকমভাবেই সব কিছু চলেছে। এমনিতেও অসাধারণ, বাংলার প্রত্যেকটা দর্শকের দেখা উচিত যে আজকে কারা, কেন, কি কারণে জিরো, এবং তারা যখন ভোট চাইতে আসে তখন কিভাবে তাদের থট প্রসেসটাকে ধাক্কা দেওয়া উচিত, কারণ এটাই তাদের থট প্রসেস, এটাই সেই রাজনৈতিক দলের থট প্রসেস যাদের গল্প বলা হয়েছে। কারণ তারা এইভাবে সাপের গালেও চুমু খেয়ে সাপকে বলে, এই ব্যাঙের গালেও চুমু খেয়ে ব্যাঙকে বলে দৌড়ো, সাপকেও চুমু খেয়ে বলে সাপকে বলে ধরতে যা। তো এক্স্যাক্টলি তার সাথে সাথে ঘরোয়া পলিটিক্স, ঘরের ভেতরের পলিটিক্স, ঘরের ভেতরের রাজনীতি, এরা কাউকে কেয়ার করে না, এরা শুধু নিজের স্বার্থটা ছাড়া কিচ্ছু বোঝে না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও থাপ্পড় মারছে একটা শরিক দলের নেতা। তো এই জায়গাতে চলে গেছিল বামফ্রন্ট সরকার, বা এই জায়গাতে চলে গেছে এই দলটা। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা মানুষের দেখা উচিত এই খাকি বেঙ্গল চ্যাপ্টার, কেননা বাংলার এত ভয়ঙ্কর দৃশ্য অন্তত আর কোনোদিনও কেউ দেখায়নি, কেননা কেউ দেখানোর সাহস পায়নি। সাহস পায়নি মানে কি, বাংলার বুকে দাঁড়িয়ে কে দেখাবে বলুন তো, কার এত বুকের পাটা আছে? নীরজ পান্ডে স্যার বলেই দেখাতে পারলেন।
নীরজ পান্ডে স্যারের কাছ থেকে আরো ভালো কাজ আশা করব, আরো ডিটেলিং, ইভেন স্যারের টিমটাকে আরো স্ট্রংলি তাদেরকে নিয়ে যখন আগামী দিনে কাজ করবেন তখন আরো স্ট্রংলি ডিটেলিং, কেননা রাজ অ্যান্ড ডিকের স্যারের যে টিম, সেই টিম যে ডিটেলিং নিয়ে আসে সেই টিম কিন্তু নীরজ পান্ডের টিমও নিয়ে আসে, সেই ডিটেলিং কিন্তু নীরজ পান্ডে স্যারের টিমও নিয়ে আসে। কিন্তু এইখানে কোথাও খুব মারাত্মক মারাত্মক কয়েকটা জায়গা চোখে লেগেছে। তো এক্স্যাক্টলি এই ভুলগুলো শুধরে নিলেই খাকির মানে মারাত্মক জায়গায় চলে যেত, আরও পারফেক্ট জায়গায় চলে যেত। অন্যান্য সব ঠিকই আছে, আলিমুদ্দিন স্ট্রিটকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো এক্স্যাক্টলি খাকির আরও বিশ্লেষণ যদি আসে, আরও মানে কিছু আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।